শিগগিরই নির্বাচনী রোডম্যাপ, দ্রুতই ফিরবে আস্থা, বললেন পররাষ্ট্র উপদেষ্টা। রেমিটেন্স ও রপ্তানি আয়ের সুখবর দিলেন গভর্নর। নির্বাচন হলে কেটে যাবে দেশের চলমান সংকট, বললেন মির্জা ফখরুল। ট্রাম্পের ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টে বিএনপিকে আমন্ত্রণ। সব নিবন্ধিত দল নিয়ে আগামী নির্বাচন, অন্তর্বর্তী সরকারের রোডম্যাপে চলছে কমিশনের কাজ, সিলেটে জানালেন সিএসি। নানা সংকটে জর্জরিত কুষ্টিয়া জেনারেল হাসপাতাল, চরম ভোগান্তিতে রোগীরা, জনবল সংকটে ব্যাহত চিকিৎসা সেবা। গাইবান্ধার নলডাঙ্গা রেল স্টেশনে মাস্টার না থাকায় সেবা পাচ্ছে না যাত্রীরা, টিকিটিংয়ে চলছে স্বেচ্ছাশ্রমে, দ্রুত সমস্যা সমাধানের দাবি। এবং বিপিএলে আজ সিলেটে টাইগার্সের মুখোমুখি হবে খুলনা টাইগার, সন্ধ্যায় ঢাকা ক্যাপিটালস লড়বে দুর্বার রাজশাহীর বিপক্ষে। দেখছিলেন শিরোনাম সংবাদ সকালের সঙ্গে আছি মারজানা শুক্তি। জানাবো বিস্তারিত। খুব তাড়াতাড়ি নির্বাচনী রোড ম্যাপ প্রকাশ হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। এতে রাজনৈতিক অস্থিরতা কেটে গিয়ে বিনিয়োগকারীদের আস্থা ফিরবে বলেই মনে করেন তিনি। আর বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর জানান, দুর্নীতি ও অর্থ পাচার বন্ধ হওয়ায় রেমিটেন্স প্রভাব বেড়েছে। দেশে বর্তমানে 4 মাসের ব্যয় নির্বাহের মতো রিজার্ভ আছে উল্লেখ করে আতঙ্কিত না হওয়ার আহ্বান জানান তিনি। জান্নাতুল মোহনার রিপোর্ট। শনিবার সকালে রাজধানীর এক অভিজাত হোটেলে সেন্টার ফর এনআরবি আয়োজিত ব্র্যান্ডিং বাংলাদেশ ওয়ার্ল্ড কনফারেন্স উদ্বোধন করেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন এবং বাংলাদেশ ব্যাংক গভর্নর আহসান এইচ মনসুর। গভর্নর জানান, গেল 5 মাসে রেমিটেন্স বেড়েছে 3 বিলিয়ন আর রপ্তানি বেড়েছে $2.5 বিলিয়ন। দুর্নীতি ও অর্থ পাচার বন্ধ হওয়ায় প্রবাস আয়ে সুবাতাস বইছে বলে মনে করেন তিনি। প্রবাহ সেটা বেড়ে গেছে, যেটা দুবাই থেকে পাচার হয়ে যেত হুন্ডির মাধ্যমে ইত্যাদির মাধ্যমে, সেই জায়গাটায় আমাদের একটা উন্নতি আমরা দেখতে পাচ্ছি। গুড গভর্নেন্স হওয়াতে দুর্নীতি কিছুটা হলেও কমে যাওয়ার কারণে আজকে আমাদের এই রেমিটেন্সের প্রভাবটা বেড়েছে। কেন্দ্রীয় ব্যাংকের চুরি যাওয়া রিজার্ভের 80% ফিরিয়ে আনা হয়েছে বলে জানান গভর্নর। বিগত সরকারের পাচার করা অর্থ ফিরিয়ে আনতে প্রবাসীদের সহযোগিতার পাশাপাশি বিদেশি আইনজীবী নিয়োগের কথাও জানান তিনি। টাকার 80% ফেরত আসছে, 20% আসে নাই, সেটা নিয়ে মামলাও চলছে এখন নিয়োগ কোর্টে, এবং সেটা আমরা আশা করি আমরা সেটা জিতবো। একটা ফিলিপিনো ব্যাংক ওর সাথে জড়িত আছে, সেই ব্যাংকের এগেইনস্টে মামলা চলছে। তো এটা বাকি যে $50 মিলিয়ন মতো আছে, 600 কোটি টাকার মতো, সেটা আমরা আশাবাদী সেটা ফেরত আসবো। আর বাংলাদেশের বিরুদ্ধে ভারতীয় মিডিয়ার প্রোপাগান্ডা রুখে দিতে প্রবাসীদের সহযোগিতা চেয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। তাদের হয়রানির দায় স্বীকার করে দোষীদের শাস্তির হুঁশিয়ারিও দেন তিনি। তাদের প্রচারণা দেখলে মনে হবে যে এখানে যুদ্ধাবস্থা বিরাজ করছে, হিন্দুদেরকে সমানে কচুকাটা করা হচ্ছে এবং তাদের বাড়িঘর সব লুটপাট করে ফেলা হচ্ছে। এই ধরনের একটা ইমেজ তারা কিন্তু সৃষ্টি করার চেষ্টা করছে এবং সেটা প্রপাগেট করছে ভারতের ডায়াসপোরা সমস্ত পৃথিবীতে। আমার মনে হয় এখানে আপনাদের একটি ভূমিকা পালন করার আছে। তার আশা, রোডম্যাপ প্রকাশ হলেই দ্রুততম সময়ে নির্বাচন হবে। এতে কেটে যাবে রাজনৈতিক অস্থিরতা, ফিরবে বিদেশি বিনিয়োগকারীরা। খুব তাড়াতাড়ি একটি রোডম্যাপ এসে যাবে, তখন সহজে আস্থা ফিরে আসবে আমাদের যে বিদেশি বিনিয়োগকারীরা আছেন। প্রবাসীদের দেশীয় রাজনৈতিক দলাদলিতে লিপ্ত না থেকে সংশ্লিষ্ট দেশের রাজনীতিতে যুক্ত হওয়ার পরামর্শও দেন পররাষ্ট্র উপদেষ্টা। আমরা স্থানীয় রাজনীতিতে জড়িত হব। আমি জান্নাতুল মোহনা, দেশ টিভি, ঢাকা। দেশের কিছু মানুষ ঐক্যে ফাটল ধরানোর চেষ্টা করলেও তা সফল হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, নির্বাচন হলে দেশের সংকট দূর হবে। কোনো হটকারিতা না করে নতুন বাংলাদেশ গড়তে ধৈর্য ও ঐক্য ধরে রাখার আহ্বান জানান তিনি। নির্বাচনের সংস্কার নিয়ে বিএনপির অবস্থানের ভুল ব্যাখ্যা দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেন দলটির মহাসচিব। সাইফুর রিপনের প্রতিবেদন। আমার বাংলাদেশ পার্টির প্রথম জাতীয় কাউন্সিলের অধিবেশনে অংশ নেন ছাত্র জনতার অভ্যুত্থানে আহত নিহতদের স্বজন সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। 24-এর আত্মত্যাগকারীদের যেন কেউ ভুলে না যায় সে আহ্বান জানান স্বজনরা। আপনারা প্রত্যেক শহীদ পরিবারদেরকে মনে রাখবেন, শহীদদেরকে ভুলে যাবেন না। গণহত্যার বিচার না হওয়া পর্যন্ত আওয়ামী লীগকে রাজনীতি করতে দেয়া উচিত হবে না বলে মনে করেন রাজনৈতিক নেতারা। তাদের মতে দ্রুততম সংস্কার শেষ করে নির্বাচন না দিলে সংকট আরো বাড়বে। ফ্যাসিস্ট স্বৈরাচারী সরকারের আমলে দ্রব্যমূল্যের কষাঘাতে মানুষ যেভাবে জর্জরিত হয়েছে, তার থেকে কোনো
পরিত্রাণ আমরা পাই নাই। যদি আওয়ামী লীগকে গণহত্যার বিচারের আগে নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ করে দেওয়া হয় তাহলে শহীদের রক্তের সাথে বেইমানি করা হবে। আমরা যত তাড়াতাড়ি সম্ভব, যত যোগ্যতার সাথে সম্ভব সংস্কার করে নির্বাচন চাই, না হলে দেশ আরো বড় একটা সংকটের মধ্যে পড়তে পারে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দেশকে নতুন করে গড়ার যে সুযোগ এসেছে তা কাজে লাগাতে হঠকারিতায় না গিয়ে ঐক্যবদ্ধ থাকতে হবে। এখানে আমাদের কোনো বিভেদ নেই, কিন্তু দুর্ভাগ্যক্রমে আমাদের দেশেরই কিছু মানুষ তারা আজকে বিভিন্নভাবে এই ঐক্যে তারা কিছু ফাটল ধরানোর চেষ্টা করছেন। আমি জানি সেই চেষ্টা সফল হবে না। বাংলাদেশকে নতুন করে নির্মাণ করবার যে স্বপ্ন আমরা দেখছি, সেই স্বপ্নকে বাস্তবায়িত করতে হলে আমাদের কিন্তু একটু ধৈর্য ধরে করতে হবে। নির্বাচন হলে চলমান রাষ্ট্রীয় সংকট দূর হবে বলেও মনে করেন তিনি। নির্বাচনটা কেন দ্রুত চাই? এই কারণে দ্রুত চাই যে নির্বাচনটা হলে আমাদের যে শক্তি, সেই শক্তি আরো বাড়বে, যে সরকার থাকবে, পার্লামেন্ট থাকবে, অনেক বেশি শক্তিশালী হবে, আর যে সংকটগুলো সৃষ্টি হয়েছে সেই সংকটগুলো দূর হয়ে যাবে। এদিকে কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে অন্তর্বর্তী সরকার ব্যর্থতার দিকে এগিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ ও সাধারণ মানুষকে স্বস্তি দিতে অন্তর্বর্তীকালীন সরকার ক্রমান্বয়ে যেন ব্যর্থ হচ্ছে, এটা একটা উদ্বেগের বিষয়। পাঠ্য বইয়ে এখনো বিকৃত ইতিহাস রাখার সমালোচনাও করেন তিনি। শিক্ষার্থীদের মগজ ধোলাইয়ের প্রকল্প বাস্তবায়ন করতে চাচ্ছে, আবারও যে বই ছাপা হয়েছে। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। যুক্তরাষ্ট্রে নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টে আমন্ত্রণ পেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। শনিবার দলটির মিডিয়া সেলের পক্ষ থেকে তথ্য জানানো হয়। ইউএস কংগ্রেশনাল কংগ্রেসের নেতৃত্বে আগামী 5 ও 6 ফেব্রুয়ারি ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠানটি আয়োজন করা হবে। সেখানে উপস্থিত থাকবেন দেশের বিভিন্ন রাজনৈতিক, ধর্মীয় সহ গুরুত্বপূর্ণ ব্যক্তিরা। আরও জানাচ্ছেন আফরিন মৌ। প্রতিবারই নতুন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পরই ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টের আয়োজন করা হয়। এবারও ঘটেনি তার ব্যতিক্রম। ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট একটি বার্ষিক অনুষ্ঠান, সাধারণত ফেব্রুয়ারির প্রথম বৃহস্পতিবার ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত হয়। প্রার্থনা ও আন্তঃধর্মীয় সংলাপের মাধ্যমে রাজনৈতিক ও ধর্মীয় নেতাদের একত্র করার প্ল্যাটফর্ম এটি। এবারের যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট অনুষ্ঠানে আমন্ত্রণ পেয়েছেন বাংলাদেশের রাজনৈতিক দল বিএনপি। শনিবার দলটির মিডিয়া সেলের পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়। 10 জানুয়ারি বিএনপি প্রতিনিধি দলের মধ্যে আমন্ত্রণ পেয়েছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ও চেয়ারপারসন ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজারি কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট ইভেন্টটি মূলত খ্রিস্টান ব্যক্তিত্ব, পাদ্রী, নির্বাচিত কর্মকর্তা এবং উদ্যোক্তাদের একটি সমাবেশ, যা সাধারণত ফেব্রুয়ারির প্রথম বৃহস্পতিবার ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত হয়। প্রায় 100 দেশের 3,500-এর মতো অতিথি অংশ নেন এ অনুষ্ঠানে। মার্কিন এ বার্ষিক অনুষ্ঠানটি প্রথম প্রেসিডেন্সিয়াল প্রেয়ার ব্রেকফাস্ট নামে পরিচিত ছিল। পরে 1970 সালে এর নামকরণ হয় ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট। এই বার্ষিক ইভেন্টে প্রার্থনা, রাজনীতি এবং ব্যবসা সহ সমসাময়িক গুরুত্বপূর্ণ বিষয় উঠে আসে। তাই এতে যোগদান মার্কিন প্রেসিডেন্টদের জন্য একটি প্রধান বিষয় হয়ে উঠেছে। বার্ষিক এ অনুষ্ঠানে প্রথমবারের মতো 1953 সালে দেশটির প্রেসিডেন্ট ডুয়াইট ডি আইজেনহাওয়ার যোগ দেন। পরবর্তীতে তার উত্তরসূরিরাও একই পথ অনুসরণ করেন। আফরিন মৌ, নিউজ ডেস্ক, দেশ টিভি। নিবন্ধিত সব দল নিয়েই আগামী জাতীয় নির্বাচন হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। শনিবার সকালে সিলেটে এক অনুষ্ঠানে তিনি একথা বলেন। প্রধান নির্বাচন কমিশনার বলেন, সংস্কার কমিশন প্রতিবেদন দেওয়ার পর রাজনৈতিক দল নিবন্ধন নিয়ে নতুন পরিকল্পনা করবে ইসি। আর প্রথম বছরই প্রবাসী সবাইকে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা সম্ভব নয়। তবে প্রক্রিয়া শুরু হওয়ায় সব প্রবাসীকেই পর্যায়ক্রমে ভোটার তালিকায় আনা হবে। জাতীয় নির্বাচনে সাংবাদিকদের স্বাধীনভাবে কাজ করতে দেওয়া হবে বলে জানান সিএসি। জাতীয় পরিচয়পত্র সংশোধনে বিগত দিনে দুর্নীতির সঙ্গে জড়িত সবাইকে আইনের আওতায় আনা হবে বলে জানান তিনি।
যখন আমরা শিডিউল ঘোষণা করি তার আগে যে কটা দল নিবন্ধিত থাকে ওদের মধ্যে একটা সুন্দর করে একটা নির্বাচন আয়োজন করা। সময় আসুক, দেখবেন কারা কারা নিবন্ধিত অবস্থায় থাকে, যারা যারা থাকবে তাদের নিয়ে নির্বাচন করবো। প্রথমত হচ্ছে আমরা গণমাধ্যমের স্বাধীনতায় শতভাগ বিশ্বাস। এখন একটা বুথে যদি মনে করেন 30-40 জন ঢুকে পড়ে সাংবাদিক ক্যামেরা ট্যামেরা নিয়ে, তাহলে তো বুঝেন এটা আনম্যানেজেবল হয়ে যায়। সিলেটে 150 শয্যার কিডনি ফাউন্ডেশন হাসপাতাল উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শনিবার দুপুরে নগরীর তেমুখী বাদাঘাট সংলগ্ন নাজিরের গাঁও এলাকায় সুবিধা বঞ্চিত রোগীদের জন্য 10 তলা ভবনের হাসপাতালটি ভার্চুয়ালি উদ্বোধন করেন তিনি। 2018 সালে 6টি ডায়ালাসিস মেশিনের মাধ্যমে যাত্রা শুরু হলেও বর্তমানে এই হাসপাতালটিতে 32টি মেশিনে গড়ে 90 জন রোগী ডায়ালাসিস পাচ্ছেন। 65% রোগী ভর্তুকি মূল্যে সর্বোচ্চ সেবা পাচ্ছে। একই সঙ্গে 12% রোগী পরীক্ষা নিরীক্ষা সহ সব ধরনের সেবা পাচ্ছেন বিনামূল্যে। শিগগিরই এখানে 50টি মেশিনে ডায়ালাসিসের ব্যবস্থা নেবে হাসপাতাল কর্তৃপক্ষ। সমাজ কল্যাণ মন্ত্রণালয় ও ব্র্যাকের সহায়তায় হাসপাতালটি পরিচালিত হচ্ছে। যে কোনো দুর্যোগে, বিশেষ করে সিলেটে বন্যা কবলিত এলাকায় সামরিক বাহিনীর সঙ্গে তারাও চিকিৎসা সেবায় অংশগ্রহণ করেছে। সবার জন্য চিকিৎসা সেবার অঙ্গীকার নিয়ে সাশ্রয়ী ও আন্তর্জাতিক মানের চিকিৎসা সেবা দেওয়া এবং রোগ প্রতিরোধ ও প্রতিকারের জন্য মাঠ পর্যায়ে তারা কাজ করে যাচ্ছে। জানুয়ারির মধ্যে প্রাথমিকের 4র্থ ও 5ম শ্রেণীর সব বই দেওয়া হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডাক্তার বিধান রঞ্জন রায় পোদ্দার। শনিবার সকালে ময়মনসিংহে কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের একথা জানান তিনি। এ সময় শিশুর সামগ্রিক বিকাশে শুধু বইয়ের উপর নির্ভর না করে খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে যুক্ত হওয়ার তাগিদ দেন উপদেষ্টা। জানান, পরিমার্জন এবং বাইরের একটি টেন্ডার বাতিল করার কারণে কয়েকটি ক্লাসে বই দিতে বিলম্ব হচ্ছে। পড়াশোনার মান বৃদ্ধির পাশাপাশি খরচ কমাতে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানকে নিবন্ধনের আওতায় আনা হচ্ছে বলে জানান উপদেষ্টা। বই ছাপার কাজ চলছে এবং আমরা অনবরতই তা মনিটরিং করছি। আপনারা জানেন যে এবার আমাদের বইগুলো পরিমার্জন করার জন্য আমাদের কিছু সময় বেশি লেগেছে। আরেকটা প্রসঙ্গ ছিল, আমাদের কিছু বইয়ের টেন্ডার বাইরের একজন প্রকাশক পেয়েছিলেন, একটা কোম্পানি, আমাদের সেটা বাতিল করতে হয়েছে, ফলে নতুন করে টেন্ডারিং করতে হয়েছে। এই দুইটা কারণে আমরা 4-5-এ কিছুটা পিছিয়ে পড়েছি। তবে আমরা জানুয়ারির মধ্যে 4-5-এর সব বই পৌঁছে দিতে পারবো সেই আশা করি। ভ্যাট শুল্ক বৃদ্ধির অধ্যাদেশ বাতিল ও ট্রাকসেল কার্যক্রম ফের চালুর দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক কমিটি। IMF এর ঋণ টানতে ভ্যাট ও কর বাড়ানোর কারণে মূল্যস্ফীতি বাড়বে জানিয়ে সংস্থাটির শর্ত পুনর্বিবেচনা করার দাবিও জানান সংগঠনটি। শনিবার দুপুরে বাংলা মোটরের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান সংগঠনটির সদস্য সচিব আক্তার হোসেন। 72-এর সংবিধান নিয়ে কয়েকটি রাজনৈতিক দলের অতিভক্তি রয়েছে মন্তব্য করে তিনি বলেন, এসব দল মুক্তিযুদ্ধের সঙ্গে সংবিধান মিলিয়ে ফেলেছে। তাদের নির্বাচিত সরকার ছাড়া সংস্কার সম্ভব নয় এমন বক্তব্যের সঙ্গে জাতীয় নাগরিক কমিটি একমত নয় বলেও জানান তিনি। আক্তার হোসেন বলেন, অন্তর্বর্তী সরকার চাইলে প্রয়োজনীয় সংস্কার শেষ করে জাতীয় ও স্থানীয় সরকার নির্বাচন একসঙ্গে করতে পারে। অবিলম্বে ভ্যাট ও সম্পূরক শুল্ক অধ্যাদেশ প্রত্যাহার করতে হবে ও টিসিপি ট্রাকসেল এই মুহূর্তে চালু করতে হবে। আগামী 2-3 মাসের মধ্যে সরকার শুরু করলে যুগপৎভাবে জাতীয় নির্বাচন এবং স্থানীয় নির্বাচন চলতে পারে। উত্তরে জেলার ঠাকুরগাঁওয়ে শীতের তীব্রতা থাকলেও ঠান্ডা কমেছে বরগুনায়। বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শাকিল আহমেদ ও রিয়াজ আহমেদ মুসা। শাকিল, জনজীবনে শীতের প্রভাব কেমন দেখছেন, সার্বিক পরিস্থিতি আমাদের জানাবেন। আমি আপনাকে একটু জানাতে চাই যে ঠাকুরগাঁয়ে বেশ কয়েকদিন ধরে এই অঞ্চলে মৃদু শৈত্যপ্রবাহ যাচ্ছে এবং আমরা লক্ষ্য করছি যে হিমেল হাওয়ার কারণে এই জনজীবনে একটি দুর্ভোগ
দুর্ভোগ আসছে এবং এই হিমেল হাওয়ার কারণে সবচেয়ে কষ্টে রয়েছে ছিন্নমূলের খেটে খাওয়া মানুষেরা। আমরা ঠাকুরগাঁওয়ের বিভিন্ন এলাকা ঘুরে দেখেছি যারা কৃষক দিনমজুর রয়েছেন তারা এই প্রচন্ড ঠান্ডার কারণে কাজ করতে পারছে না। যেমন আজকে যদি আমি বলি যে আপনি এখন দেখতে পাচ্ছেন যে ঠাকুরগাঁও কোনো ধরনের কুয়াশা নেই, তবে একটি হিমেল হাওয়া যাচ্ছে এবং এই ঠান্ডার কারণে হাসপাতালগুলোতে আমরা দেখছি যে বিভিন্ন ধরনের রোগী সংখ্যা বাড়ছে এবং হাসপাতালগুলোতে সবচেয়ে রোগীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে শিশু এবং বৃদ্ধরা। এবং আমার সঙ্গে একজন রয়েছেন অটো চালক। একটু আপনার কাছে জানবো যে এই যে প্রচন্ড ঠান্ডার কারণে আপনারা কেমন কষ্ট পাচ্ছেন এবং আয়ে রোজগারে কোনো ধরনের ঘাটতি হচ্ছে কিনা? জি, আপনাকে ধন্যবাদ জিজ্ঞাসা করার জন্য। আমাদের উত্তরবঙ্গের ঠাকুরগাঁও এই ডিস্ট্রিক্টের ভিতরে ঠান্ডার প্রভাবটা বেশি। কুয়াশা না থাকলেও এখানে আপনার হিমেল হাওয়া এবং যে ঠান্ডাটা, এটার জন্য আমাদের গাড়ি ঘোড়া চালার জন্য অসুবিধা হচ্ছে এবং কি আমরা যারা মধ্যবিত্ত ঘরে মানুষ আছি তাদেরকে যেন সরকার থেকে কম্বল বিতরণ যে ইয়াটা আছে এটা যেন খেটে খাওয়া মানুষ এবং যারা অটো রিক্সা চালাচ্ছে তাদেরকে যেন সরকারিভাবে যারা সরকারি কর্মকর্তা আছে তারা যেন আমাদের দিকে একটু সুদৃষ্টিতে দেখে এবং আমরা শীতের জন্য যতটুক সাহায্য পাওয়ার এতটুকু আমরা পাচ্ছি না, এটা আমাদের সরকারের কাছে বিনয়ভাবে অনুরোধ করছি। ধন্যবাদ। যেমন আমি যদি আপনাকে একটু জানাই যে আমরা ঠাকুরগাঁও জেলা প্রশাসন যারা রয়েছেন তাদের সঙ্গে আমরা কথা বলেছি এবং তারা যেমনটি জানিয়েছেন যে তারা প্রতিদিন কোনো না কোনো জায়গায় শীতার্ত মানুষদের মাঝে কম্বল বিতরণ করেছেন। আমরা এটি লক্ষ্য করেছি যে সরকারি দপ্তরগুলো বাদেও বেসরকারিভাবে ঠাকুরগাঁওয়ের বিভিন্ন এলাকাতে শীতবস্ত্র অসহায় মানুষদের মাঝে পৌঁছে দেওয়া হচ্ছে। এই ছিল ঠাকুরগাঁও থেকে সর্বশেষ তথ্য। এখন আমরা যাব আমাদের বরগুনায়, আমাদের সহকর্মী রয়েছেন রিয়াজ। আমরা একটু জানবো যে সে এলাকার শীতের সর্বশেষ অবস্থা কি। অসংখ্য ধন্যবাদ শাকিল। আপনি যেমনটা জানাচ্ছিলেন যে শীতের যে তীব্রতা সেটি কিন্তু উপকূলীয় জেলা বরগুনায় রয়েছে এবং যদিও গত 3 দিনের তুলনায় শীতের তীব্রতা কিছুটা কমেছে এবং পৌষে শেষের দিকে এসে শীতের তীব্রতার কারণে সাধারণ খেটে খাওয়া যে মানুষ রয়েছে তারা অনেকটাই বিপাকে পড়েছে এবং নিম্ন আয়ের মানুষ কিন্তু সমস্যার মধ্যে পড়ছেন। আমি যদি একটু বলার চেষ্টা করি, গত 3 দিন পরে কিন্তু উপকূলীয় জেলা বরগুনার আকাশে সূর্যের দেখা মিলেছে এবং যে কারণে শীতের তীব্রতা কিছুটা কমলেও কিন্তু তা কিন্তু প্রভাব মুক্ত নয় এবং তা কিন্তু এখনো শীতের কিছুটা হলেও প্রভাব রয়েছে। গতকাল যেমন 13 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল, আজও কিন্তু তার ব্যতিক্রম নেই, আজও কিন্তু 13 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রয়েছে এবং যেটি কিন্তু সকাল 9টা থেকে 10টা পর্যন্ত কিন্তু তাপমাত্রা নিম্নগামী থাকে এবং এরপর পরপর কিন্তু আস্তে আস্তে বাড়তে থাকে। আবার সন্ধ্যার পরে কিন্তু শীতের তীব্রতা বাড়তে থাকে এবং যে কারণে কিন্তু ছিন্নমূল এবং খেটে খাওয়া এবং কর্মজীবী যে মানুষ রয়েছে উপকূলে তারা কিন্তু অনেকটাই ভোগান্তির মধ্যে রয়েছে এবং বিশেষ করে বরগুনা মৎস্য এবং কৃষি অধ্যুষিত এলাকা এবং এই মৎস্য এবং কৃষি ক্ষেত্রে কিন্তু ব্যাপক প্রভাব পড়ছে শীতের উপর এবং যারা নদীতে মাছ শিকার করে তাদের কিন্তু অনেকটাই বেগ পেতে হচ্ছে। বিশেষ করে ছিন্নমূল মানুষ কিন্তু এই কারণেই কিন্তু সমস্যার মধ্যে পড়ছে এবং বিশেষ করে এবং ঘন কুয়াশার কারণে দূরপাল্লার যে বরগুনা থেকে ঢাকাগামী যে লঞ্চ এবং বাসগুলো রয়েছে সেগুলো কিন্তু অনেকটাই ঝুঁকি নিয়ে কিন্তু চলাচল করছে, যেটি কিন্তু একটু ঝুঁকিপূর্ণ এবং গতকাল যেহেতু একটু কুয়াশা কমে গিয়েছে এবং সেটি কিন্তু ঝুঁকিটা একটু হলেও হ্রাস পেয়েছে এবং বিশেষ করে তীব্র হিমেল বাতাসের কারণে এবং শীতজনিত রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। বরগুনার যে 5টি উপজেলা রয়েছে সেই উপজেলার যে স্বাস্থ্য কমপ্লেক্স রয়েছে সেই স্বাস্থ্য কমপ্লেক্সে কিন্তু রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, বিশেষ করে নারী এবং শিশু রোগীর সংখ্যা কিন্তু অনেকটাই বৃদ্ধি পেয়েছে কারণ শীতের তীব্রতা থাকার কারণে এই সমস্যাটা হচ্ছে এবং এছাড়া যেহেতু ফসলের ক্ষেতে কিন্তু শ্রমিক সংকট দেখা দিয়েছে এবং তীব্র শীতের কারণে শ্রমিক প্রতি বছরই সংকট দেখা দেয় এবং যেটি মানুষের এবং যারা কর্মজীবী মানুষ রয়েছে তাদের জন্য বেশ সমস্যায় পড়তে হচ্ছে। এই ছিল বরগুনা থেকে আমার কাছে সর্বশেষ। আপনাদের দুজনকে ধন্যবাদ। দর্শক, ঠাকুরগাঁও এবং বরগুনা থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মীরা। নোয়াখালীর মাইজ দিতে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। শনিবার দিবাগত রাত 12টার দিকে শহরের হকার্স মার্কেটে এ আগুন লাগে। প্রায় 2 ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের 10টি ইউনিট। ব্যবসায়ীরা জানান রাত 12টার দিকে হঠাৎ হকার্স মার্কেটে আগুনের ফুলকি দেখা যায়। মুহূর্তের মধ্যে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। এতে
10 থেকে 12টি দোকান পুড়ে গেছে। নোয়াখালী ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক ফরিদ উদ্দিন জানান, হকার্স মার্কেটে আগুনের খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে 5টি ইউনিট পৌঁছে। পরে আশেপাশের আরও 5টি ইউনিট যুক্ত হয়। তদন্ত শেষে আগুনের কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে। দালালের দৌরাত্ম্য, চিকিৎসক সংকট সহ নানা সমস্যা জর্জরিত 250 শয্যা বিশিষ্ট কুষ্টিয়া জেনারেল হাসপাতাল। পরীক্ষা নিরীক্ষার ব্যবস্থা থাকলেও জনবল সংকট সহ নানা সমস্যায় সেগুলো রয়েছে বন্ধ। সবই করাতে হয় দালালের মাধ্যমে বাইরে থেকে। কুষ্টিয়া সহ আশেপাশের কয়েক জেলার সাধারণ মানুষের চিকিৎসা সেবার একমাত্র হাসপাতালটিতে রোগীদের যেন ভোগান্তির শেষ নেই। ইরফান রানার ক্যামেরায় কুষ্টিয়া থেকে নাহিদ হাসান তিতাসের রিপোর্ট। কুষ্টিয়া, ঝিনাইদহ, মেহেরপুর সহ বেশ কয়েকটি জেলার কয়েক লাখ মানুষের চিকিৎসা সেবার একমাত্র ভরসা 250 শয্যা বিশিষ্ট কুষ্টিয়া জেনারেল হাসপাতাল। তবে দীর্ঘদিন ধরে চিকিৎসক ও জনবল সংকট সহ নানা সমস্যায় জর্জরিত এই হাসপাতালটি। 250 শয্যা বিশিষ্ট হাসপাতাল হলেও এখানে নেই পর্যাপ্ত চিকিৎসক, সংকট রয়েছে কেবিন ও বেডের। ফলে রোগীদের চিকিৎসা নিতে হয় অস্বাস্থ্যকর পরিবেশে মেঝেতেই। এতে রোগীদের যেন ভোগান্তির শেষ নেই। ইমার্জেন্সি রোগী তারা দেখবেন, তা দেখছে না, বেড নাই, সিট নাই। মানুষের চলাচল বেশি, তাই না? তো এই জায়গাটা তো আপনার মনে করেন যে পরিষ্কার রাখতে হবে। যাদের লবিং ভালো আছে তারা সিট পাবে, আর যাদের আত্মীয় স্বজন নাই, ঠিক আছে, তারা সিট পাবে না, কোনো ক্যাবিন পাবে না। এটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ সিন্ডিকেট। এ হাসপাতালে পরীক্ষা নিরীক্ষার সব ব্যবস্থা থাকলেও জনবল সংকট সহ নানা সমস্যায় সেগুলোও বন্ধ রয়েছে দীর্ঘদিন। তাই সবকিছুই করাতে হয় দালালের মাধ্যমে বাইরে থেকে। এতে গুনতে হয় বাড়তি টাকাও। ফলে চরম ভোগান্তিতে রোগী ও স্বজনেরা পাচ্ছেন না কাঙ্ক্ষিত স্বাস্থ্যসেবা। যে টেস্টগুলো দেয় এরা করতে চায় না, অন্য জায়গায় পাঠায়। এখন হাসপাতালে আমরা প্রাথমিকভাবে ট্রিটমেন্ট পাচ্ছি না এবং ওষুধ পাচ্ছি না। আমাদের বাইরের থেকে ওষুধ কিনা লাগছে। ওষুধ পানি ধরেন কিছু কিছু দেয়, আবার ধরেন আমাদের কিনতে হয়। তবে অভিযোগের বিষয় স্বীকার করে হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার বলছেন, ফান্ড সংকটের কারণেই অনেক সমস্যার সমাধান করা যাচ্ছে না। তবে চিকিৎসা সেবা নিশ্চিতে পদক্ষেপ নিচ্ছেন তারা। হাসপাতালে এখন আমরা মারাত্মকভাবে এই জনবল সংকট এটার ফেস করতেছি। এক্সরে ফিল্ম কেনার মতো ফান্ড নাই, এটা চালু করতে হবে দ্রুত, না হলে দালালদের এই দৌরাত্ম্য কমানো কঠিন। কুষ্টিয়া সহ আশপাশের বেশ কয়েকটি জেলার সাধারণ মানুষের চিকিৎসা সেবার একমাত্র ভরসা এই হাসপাতালটির সকল সমস্যা নিরসনে দ্রুতই কার্যকরী পদক্ষেপ নেবে কর্তৃপক্ষ, এমনটাই প্রত্যাশা এ অঞ্চলের সাধারণ মানুষের। নাহিদ হাসান তিতাস, দেশ টিভি, কুষ্টিয়া। গাইবান্ধায় সাদুল্লাপুর উপজেলার নলডাঙ্গার রেল স্টেশনে দীর্ঘদিন যাবত স্টেশন মাস্টার না থাকায় সেবা পাচ্ছে না স্থানীয়রা। এতে একদিকে সরকার রাজস্ব হারাচ্ছে, অন্যদিকে হয়রানি সহ বিড়ম্বনার শিকার হচ্ছে 4 উপজেলার মানুষ। রংপুর এক্সপ্রেস ট্রেনের যাত্রা বিরতি হলেও প্রশাসনিক কাঠামো না থাকায় যে কোনো সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা। সহকর্মী SM মইনুল হুদার পাঠানো তথ্যছবিতে আব্দুল্লাহ আল মারুফের রিপোর্ট। সাদুল্লাপুর উপজেলার নলডাঙ্গা রেল স্টেশনের চিত্র এটি, যা ঐতিহাসিক ব্যবসায়িক বন্দর নামে পরিচিত। সাদুল্লাপুর, সুন্দরগঞ্জ, পীরগঞ্জ ও রংপুরের মিঠাপুকুর উপজেলার যাতায়াতের জন্য বেশ পরিচিত এই স্টেশনটি। 5 আগস্টের পর থেকে জামাতের নেতাকর্মীরা প্রতিদিন স্বেচ্ছাশ্রমের মাধ্যমে অস্থায়ী টিকিট কার্যক্রম চালু করে ট্রেনে চড়তে উৎসাহ দিচ্ছে। তাদের দাবি, সকালে এই স্টেশন থেকে যে রাজস্ব আদায় হচ্ছে তা গাইবান্ধার কয়েকটি রেল স্টেশন থেকেও বেশি। টিকিটের ব্যবস্থা না থাকার কারণে ট্রেনে ওঠার পর যে হয়রানিটা হয় আমরা, আমাদের দাবি নলডাঙ্গাবাসী থেকে যে আমরা টিকিটের ব্যবস্থা যেন করে এবং স্টেশন মাস্টারের জন্য ব্যবস্থা হয়, তাহলে কি হবে, সরকারের রাজস্ব পাবে। জামাতের নেতাকর্মী যারা আছেন তারা অতি উৎসাহের সাথে এইখানে সকালবেলা আসেন এবং টিকিটের ব্যাপারে উৎসাহিত করেন এবং এইখানে নলডাঙ্গা স্টেশনে যে পরিমাণ টিকিট বিক্রি হয় তা গাইবান্ধা জেলার মধ্যে অন্যতম সেল দেখায়। 20টা ঢাকা কোচ, চিটাগাং কোচ এখান থেকে যায়। আমার মনে হয় যে এখানে আন্তনগর ট্রেনগুলো যদি স্টপেজ হয় তাহলে এখানে রেলওয়ে রেলের রাজস্ব বাড়বে। আমরা এখানে টিকিট করতে পারছি না দেখে রেলওয়ে রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে।
দীর্ঘ 14 বছর। প্রতিদিন অনেক ইন্টারসিটি ট্রেন যায়, লোকাল ট্রেন, মেল ট্রেন, সব ট্রেন যাতায়াত করে। এই আমরা যদি এই টিকিট আমরা এখানে পেতাম তাহলে আমাদের এই হয়রানির শিকার আমরা কখনো হতাম না। কর্তৃপক্ষের কাছে আমার একটাই অনুরোধ, এই নলডাঙ্গা স্টেশনকে স্টেশন মাস্টার টিকিট সিস্টেম চালু করার জন্য বিনীত অনুরোধ করছি। ওই দিনটা কি নাই, টিকিট পায় না মানুষ, কখন কোন ট্রেন কখন আসছে এটা কেউ জানে না। এটা খুবই দরকার আমার টিকিট মাস্টারের ফোনের। যাত্রীদের সমস্যা হচ্ছে, যাত্রীরা টিকিট পাচ্ছে না, বিনা টিকিট যাতায়াত করে, এটা তো রেলের লস। স্থানীয় চেয়ারম্যান জানায়, দীর্ঘদিন ধরে রেল স্টেশনে মাস্টার সহ টিকিট কার্যক্রম চালু না থাকায় বেশ বিড়ম্বনার শিকার হচ্ছে রেল যাত্রীরা। অদ্যবধি আমাদের এই রেল স্টেশনে যে একটা সংস্কার হওয়া, পরিবর্তন হওয়া কোনো কিছুই হয়নি। আন্তনগর ট্রেনগুলা যেন স্টপেজ পায়, টিকিট যেন আমার এখানে পায়, টিকিট মাস্টার যেন এখানে দেওয়া হয়, এটা আমি বর্তমান মাননীয় উপদেষ্টার কাছে আমার অনুরোধ। দ্রুত স্টেশন মাস্টার নিয়োগের মধ্য দিয়ে স্টেশনের কার্যক্রম স্বাভাবিক হবে, এমনটাই প্রত্যাশা এলাকাবাসীর। নিউজ ডেস্ক, দেশ টিভি। অর্ধযুগের বেশি সময় ধরে বন্ধ মানিকগঞ্জের সর্বোচ্চ বিদ্যাপীঠ সরকারি দেবেন্দ্র কলেজ ছাত্রাবাস, এতে ভোগান্তি পোহাতে হচ্ছে দূরের ছাত্রদের। বছর 2 আগে 2টি ছাত্রাবাস প্রায় 12 লাখ টাকা ব্যয়ে সংস্কার করা হলেও এখন পর্যন্ত ছাত্রদের সুবিধা দিতে পারেনি কলেজ কর্তৃপক্ষ। সহকর্মী আব্দুল আলিমের পাঠানো তথ্য ও চিত্রে অঙ্কন চৌধুরীর রিপোর্ট। মানিকগঞ্জের সরকারি দেবেন্দ্র বিশ্ববিদ্যালয় কলেজের মোট শিক্ষার্থী সংখ্যা 26,212 জন। কলেজে ছাত্রদের জন্য 2টি ছাত্রানিবাস থাকলেও তার মধ্যে একটি পরিত্যক্ত এবং অন্যটি স্টাফদের ব্যবহারেই সীমাবদ্ধ। ছাত্রাবাস না থাকায় ছাত্রদের সময়, অর্থ এবং কলেজের সুনাম ক্ষতিগ্রস্ত হচ্ছে। 2024-25 শিক্ষাবর্ষে ছাত্রাবাসের সুবিধা উল্লেখ করা হলেও তা বাস্তবায়ন হয়নি। 2 বছর আগে ছাত্রানিবাস সংস্কারের জন্য 11,40,000 টাকা বরাদ্দ হলেও প্রয়োজনীয় ফার্নিচারের অভাবে তা চালু হয়নি। পাবলিক ইউনিভার্সিটি যেগুলো আছে সবগুলোই কিন্তু হল আছে, দেখা গেছে ওইখান থেকে জবের অপরচুনিটিও বেশি পাওয়া যায়, কিন্তু আমাদের ক্ষেত্রে দেখা যায় যেহেতু হল নাই, আমাদের ওই রকম বন্ডিং নাই। আমাদের এই কলেজের হোস্টেলটা নষ্ট হয়ে গেছে, তো এই কলেজে যারা দূরে থেকে আসে কলেজে ভর্তি হওয়ার জন্য তারা হোস্টেলে থাকতে পারে না, এটা ছাত্রদের একটা সমস্যা। হলগুলো থাকলে কি এখানে আমরা কম টাকায় থাকতে পারতাম, আর যদি ছাত্র জীবনে হল না থাকে তাহলে তো ছাত্র জীবনের মানে একটা ফাঁক থেকেই যায়। ছাত্রাবাস দুটি একবারে ব্যবহারে অনুপযোগী হওয়ায় তা বন্ধ রয়েছে। তবে ছাত্রাবাস চালুর বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন কলেজ অধ্যক্ষ মোহাম্মদ শহীদুজ্জামান। সরকারি দেবেন্দ্র কলেজ মানিকগঞ্জ জেলার ঐতিহ্যবাহী একটা কলেজ। এই কলেজে আসলে ছাত্র ছাত্রী উভয়েরই হোস্টেল থাকা খুব জরুরি। ছাত্রীদের 2টা হোস্টেল আছে, সেটা খুব সুন্দরভাবে চলছে। ছাত্রদের হোস্টেল খুবই ছোট, মানে ছাত্রদের তুলনায় হোস্টেল আরও বড়, 5-6 তলা বিল্ডিংয়ে কয়েকটা হোস্টেল হওয়ার কথা, কিন্তু যে হোস্টেলটা আছে এটা একতলা, তবু পূর্ণাঙ্গ না। সম্ভবত 50-60 জন ছাত্র থাকতে পারে এটাতে। এটা খুবই অপ্রতুল। আপাতত এটা চালানোর মতো পরিস্থিতি নাই হোস্টেলের মধ্যে। আমরা দেখি খুব দ্রুতই পদক্ষেপ নিয়ে এটাকে চালু করা যায় কিনা সেদিকে আমরা চেষ্টা করছি। শিক্ষার্থীদের দুর্ভোগ নিরসনে দ্রুত ছাত্রাবাস চালুর দাবি তাদের। নিউজ ডেস্ক, দেশ টিভি।